জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। রাজ্য সরকার এবং জি 24 ঘন্টার উদ্যোগে ঘরে বসে পড়াশোনা শুরু হয়ে গেল জুনিয়র ক্লাসরুমে। আর আজকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর অঙ্ক নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এবং প্রথমে আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে শিক্ষকরা উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার ডান দিকে পারমিতা চক্রবর্তী, সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে, সমীর চক্রবর্তী, রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল থেকে, এবং আমাদের সঙ্গে থাকবেন বাঁকুড়া জেলা স্কুল থেকে মনোরঞ্জন দে। এবং তোমরা যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেবেন এই অভিজ্ঞ শিক্ষকরা। সরাসরি তোমরা প্রশ্ন করতে পারো। আমাদের ফোন নাম্বার দেখতে পাবে আমাদের স্ক্রিনে। আমরা যে আজকে যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, টপিকগুলো একটু জানিয়ে দিই। আমরা পঞ্চম শ্রেণীর টপিক একটা গোটা অর্থাৎ অখণ্ড জিনিসকে সমানভাবে ভাগ করিনি। এই বিষয়ে যেমন পঞ্চম শ্রেণীর এই টপিকে আমরা নজর দেবো, এছাড়া আমরা ষষ্ঠ শ্রেণীর টপিক শতকরাতে নজর দেবো। প্রথমে আমরা পঞ্চম শ্রেণীর পড়াশোনাটা শুরু করে দিই। আমরা পারমিতা ম্যাডামের কাছে চলে যাই। অনেকদিন স্কুল বন্ধ, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, মন তো বেশ খারাপ। কিন্তু এই 15 দিনে মোটামুটি এভাবে টিভির সামনে বসে নতুন কিছু শেখার একটু কিছু অভ্যেস নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে। আজ আমরা শিখব কোনো একটা অখণ্ড বা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নেওয়া। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আয়তাকার কাগজ। যদি আমি এটাকে মাঝ বরাবর তোমাদেরকে ভাঁজ করতে বলি, ভাঁজ করছি, করার পরে আমি কি করব? সবাই তো আমরা একটু ছবি আঁকতে ভালোবাসি। এর যে দুটো ভাগ তৈরি হবে, তার দুটো ভাগে আমি বললাম যে দুটো আলাদা রকম রং করো। দেখো, একদিকে কি করা হয়েছে? গাঢ় সবুজ রং। আর আরেকদিকে কি করা হয়েছে? কিছু রেখা দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো যে এই যে মাঝ বরাবর দুটো ভাগ করেছি, তাতে আমাদের কটা অংশ তৈরি হয়েছে? এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, দুটো অংশই কিন্তু সমান। তাহলে এই যে একদিকে গাঢ় সবুজ রং করলাম, এই গাঢ় সবুজ রংটা কতটা অংশে রয়েছে? পুরোর দুভাগের এক ভাগ অংশে। তাহলে এই যে বললাম দুভাগের এক ভাগ, আবার যদি এই কাগজটাকেই আমি আড়াআড়ি করে ভাঁজ করে নিই, তাহলে কি হবে? যদি খুলি, দেখো চারটে ভাঁজ হয়েছে, কিন্তু চারটে ভাগ। এই চার ভাগের মধ্যে দুভাগের মধ্যে আমাদের রয়েছে গাঢ় সবুজ রং, আর বাকি দুভাগের মধ্যে অন্য রং দিয়ে রেখাঙ্কিত করা আছে। তাহলে এই যে বললাম চার ভাগের দুভাগ, দুভাগের এক ভাগ, কিভাবে লিখবো এদের আমরা? প্রথমটা বলেছিলাম দুভাগের এক ভাগ, তারপরে বললাম চার ভাগের দুভাগ। এতদিন আমরা যখন গুনতে শিখেছিলাম তখন গোটা গোটা সংখ্যা দিয়ে গুনেছি, 1, 2, 3, 4। এবার কি পেলাম? আমরা নতুন কিছু সংখ্যা পেলাম। তাহলে এদেরও নিশ্চয়ই কিছু নাম আছে। সংখ্যার পরিবারে এলো আমাদের নতুন সদস্য, তার নাম হলো ভগ্নাংশ। ঠিক আছে? এইবার যখন এই ভগ্নাংশের, যে বলেছে কি সমান ভাগে ভাগ করতে হবে, যতগুলো ভাগ করছি তাদের আমরা লিখছি নিচের দিকটাতে, তাকে আমরা কি বলবো? হর। আর যে কটা ভাগ সম্বন্ধে কথা বলছি তাদের আমরা কি বলবো? লব। তাহলে এই লব আর হর, এই দুজনকে দিয়ে আমাদের যে নতুন সংখ্যা তৈরি হলো তাকে বলবো হচ্ছে আমরা ভগ্নাংশ। লব আর হরের ওপর কিন্তু নির্ভর করবে যে কোন ভগ্নাংশ কেমন হবে। যখন লব হরের চেয়ে ছোট, লব ছোট হর বড়, যেমন এই ভগ্নাংশটা দুভাগের এক ভাগ, এর নাম কি হবে? প্রকৃত ভগ্নাংশ। বানানগুলো একটু শক্ত মনে হবে, কিন্তু যত্ন করে শিখলে তোমরা নিশ্চয়ই পারবে। যখন লব হবে আমাদের হরের চেয়ে বড়, তখন আমরা কি বলবো? প্রকৃত। তার বিপরীত অপ্রকৃত ভগ্নাংশ। সবাই লিখছো তো?
এবার দেখো, একটু আগেই তো আমি বলেছি যে কটা ভাগ করব তাকে আমরা হরে লিখব, আর যে কটা ভাগ নিয়ে কথা বলবো তাতে আমরা লবে লিখব। তাহলে দুভাগের মধ্যে এক ভাগ নিয়েছি, ঠিক আছে, সেখানে প্রকৃত ভগ্নাংশ হলো। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশতে কি বললাম, যে লবটা বড় হয়ে যাচ্ছে আর হরটা ছোট। সেটা কি করে হবে? একটা উদাহরণ দিই, ধরো 5-এর 4। এটা কি করা যেতে পারে যে 4টে ভাগ করলাম তার মধ্যে থেকে 5টা নিলাম? খুব মুশকিল। আজকে সকালে আমি যখন আসছিলাম, অনেক সকালে বেরিয়েছি তো, বাড়িতে আমাকে 2টো রুটি খেতে দিয়েছে। আমার রুটি খেতে একদম ভালো লাগে না, ভীষণ গরম। 4টে টুকরো করে দিয়েছে সমান একটা রুটির, আবার আরেকটা রুটিরও 4টে টুকরো করে দিয়েছে। আমি খুব কষ্ট করে এখান থেকে 4টে টুকরো খেলাম, আরেকটার থেকে আর একটা টুকরো খেলাম, 3টে আর খেতে পারলাম না। তাহলে কি হলো দেখো, এখানে 4টের মধ্যে থেকে 4টেই নিয়েছি আর এখান থেকে একটা নিয়েছি। তাহলে কি করলাম, 5-এর 4। তাহলে এই যে ভগ্নাংশটা তৈরি হলো সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে তার মানে একটা কিন্তু সম্পূর্ণ অংশ আছে, একটা পুরো রুটি আর একটা রুটির 4 ভাগের 1 ভাগ। এবার দেখো, এই যে বললাম একটা পুরো রুটি রয়েছে, সেটা আমরা কি করে বের করব? 4 দিয়ে যদি আমরা 5কে ভাগ করে দিই, কত হবে? 4-একে 4, ভাগশেষ 1। এবারে কি লিখবো কি করে আমরা? লিখব 1 পূর্ণ 5 ভাগের 4 ভাগ। তাহলে এই যে আমরা নতুন চেহারার একটা ভগ্নাংশ পেলাম, 1 পূর্ণ 5 ভাগের 4 ভাগ, এর আবার একটা নাম আছে কিন্তু। কি নাম? মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা 3 রকম ভগ্নাংশ পেলাম, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হলো মিশ্র ভগ্নাংশ। বানানগুলো যত্ন করে শিখতে হবে, নতুন নাম, নামের বানান ভুল হলে পরে তখন খারাপ লাগবে। এবার দেখো, যখনই পারমিতাদি, ম্যাডাম একটা কথা বলছি, এই যে আমরা ভাগটা করলাম, ভাগের যে ফলটা সেখানে 1 পূর্ণ 1-এর 4 হবে না? ওটা এই যে গোলটা যেটা 1 পূর্ণ 1-এর 1-এর 4, 1-এর 4 হবে। 1 পূর্ণ 1-এর 4 হবে, ঠিক আছে? তাহলে কি করে মনে রাখবো যে এই যে অপ্রকৃত ভগ্নাংশটা আমরা লিখেছি তার কোন অংশটাতে লব হবে, কোন অংশটাতে হর হবে, আর কোন অংশটাতে আমাদের গোটা অংশটা থাকবে, 1 পূর্ণ থাকবে? সবসময় মনে রাখবে যে ভাগফল হচ্ছে তাকে আমরা পাশে লিখব, যে ভাগশেষ হবে তাকে আমরা লবে লিখব, ঠিক আছে? আর যে আমাদের ভাজক থাকছে তাদেরকে লিখব হচ্ছে আমরা হরে। তাহলে 1 পূর্ণ 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এবার দেখো, কিছু ভগ্নাংশ যেমন 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 6 ভাগের 3 ভাগ, এই যে ভগ্নাংশগুলো বললাম, এই ভগ্নাংশগুলোকে আমরা এই প্রথম যে ভগ্নাংশটা বলছি 2 ভাগের 1 ভাগ, তাদের সাহায্যে কিন্তু লিখতে পারবো। কিভাবে লিখব? 1-এর সঙ্গে কত গুণ করলে 2 হয়? 1-এর সঙ্গে 2 গুণ করলে পরে 2 হয়, আবার 2-এর সঙ্গেও 2 গুণ করলে 4 হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো? 1-এর সঙ্গে 3 গুণ করব আর 2-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে কি দেখতে পেলাম? যে এই ভগ্নাংশের লব ও হর তার সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কিছু নতুন ভগ্নাংশ পেয়ে যাচ্ছি। এই ভগ্নাংশগুলোকে আমরা বলবো সমতুল্য ভগ্নাংশ। তুল্যতে কিন্তু রস্যুকার হবে, সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে সমতুল্য ভগ্নাংশ কি করে নির্ণয় করব? কোনগুলো? কোনো ভগ্নাংশ তার লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি অথবা ভাগ করি। দেখো, এখান থেকে যদি তোমরা দেখো 6 ভাগের 3 ভাগ, যদি লবকে এবং হরকে 3 দিয়ে ভাগ করে দাও তাহলে কি হবে? 3 ভাগ 3 1, আবার 6 ভাগ 3 2, তাহলে লবের 1 আর হরের 2 পেয়ে যাচ্ছি।
তাহলে কোনো ভগ্নাংশ তার লব এবং হর তাদের দুজনকেই যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, এবার দেখো এই যে আমি বললাম ভগ্নাংশ 6 ভাগের 3 ভাগ, একে আবার কি করতে পারি, ভাগ যে এক্ষুনি বললাম, আবার একে আমরা লিখতে পারি যে এইভাবে 6 ভাগ 3, 3 ভাগ 1 সমান ম্যাডাম 3 ভাগ 3 হবে। কোনটা বলুন তো? হ্যাঁ 3 ভাগ 3, তাহলে হলো 2 ভাগের 1 ভাগ হলো। তাহলে এর থেকে কিন্তু আর ছোট করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যখন লব এবং হর দুজনের সাধারণ গুণনীয়ক 1 হয়ে যাবে তখন সেই ভগ্নাংশকে আমরা বলবো লঘিষ্ঠ আকারে পরিণত করা হলো। ঠিক আছে, এবার হচ্ছে ভগ্নাংশের মানের তুলনা, কোন ভগ্নাংশ ছোট কোন ভগ্নাংশ বড় এটা আমরা কি করে জানবো? সংখ্যার মধ্যে ছোট বড় তো আমরা বের করা জানি, তাহলে ভগ্নাংশের মধ্যে ছোট বড় আমরা কি করে বের করব? ক্লাস 4-এ তোমরা কিন্তু যে ভগ্নাংশগুলোর হর একই রকম থাকে সদৃশ ভগ্নাংশ তাদের মান তুলনা করতে শিখেছো। এইবার আমরা যেগুলো বলবো সেটা হচ্ছে অসদৃশ ভগ্নাংশ, মানে যাদের হরগুলো আলাদা। যেমন দেখো একটা ভগ্নাংশ 2 ভাগের 1 ভাগ, আরেকটা ভগ্নাংশ হচ্ছে 4 ভাগের 3 ভাগ, আরেকটা ভগ্নাংশ হচ্ছে ধরো 5 ভাগের 2 ভাগ। তাহলে এদের মধ্যে আমরা কি করে বলবো যে কে বড় আর কে ছোট? প্রথম কাজ হবে এদেরকে আমাদের সমতুল্য ভগ্নাংশতে নিয়ে যাওয়া, মানে একই হর বিশিষ্ট সমতুল্য ভগ্নাংশতে। হরে কি দেখতে পাচ্ছি? প্রথমের ক্ষেত্রে হর হচ্ছে 2, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখতে পাচ্ছি হর 4, তৃতীয়তে আমরা দেখতে পাচ্ছি হর আছে 5। তাহলে এই 2, 4, 5 তিনজনেরই যদি একই হর বিশিষ্ট আমরা ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে লাগবে 2, 4 আর 5-এর লসাগু। 2 একে 2, 2 দুগুণে 4 আর 5, আর কিন্তু কিছু দিয়ে আমরা ভাগ করতে পারি না। তাহলে লসাগু কত হলো আমাদের? 2 গুণ 2 গুণ 5, 5 দুগুণে 10, দুগুণে 20। তাহলে আমাদের তৈরি করতে হবে যে প্রত্যেকটা ভগ্নাংশ এমনভাবে যাদের হর হচ্ছে 20। লিখি, প্রথম হচ্ছে 2 ভাগের 1 ভাগ, হরকে 20 করব, কত দিয়ে গুণ করব? নিশ্চয়ই জানো তোমরা, 2 গুণ 10 আর 1 গুণ 10, তাহলে হলো 20 ভাগের 10 ভাগ। তারপরে হলো 4 ভাগের 3 ভাগ, 20 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বলছো তো? 4 গুণ 5 আর এখানে 3 গুণ 5, তাহলে হলো 3 5-এ 15 আর 4 5-এ 20। তৃতীয়টা কোনটা? 5 ভাগের 2 ভাগ, কি লিখবো? 5 গুণ 4, 2 গুণ 4, তাহলে 4 দুগুণে 8, 4 5-এ 20 হলো। এবার আর দেখো তিনটে ভগ্নাংশেরই কিন্তু হর একই হয়ে গেছে 20। লবের দিকে তাকাই, প্রথমের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, লবে রয়েছে 10, তারপরে কে রয়েছে 15, তারপরে কে আছে 8, তাহলে সবচেয়ে ছোট কে এর মধ্যে? 8। তাহলে লিখছি 20 ভাগের 8 ভাগ, তার থেকে বড় কে হলো 20 ভাগের 10 ভাগ, তার থেকে বড় কে হলো 20 ভাগের 15 ভাগ। এবার এই ভগ্নাংশগুলোর প্রাথমিক চেহারা কী ছিল? প্রথমে আমরা কী থেকে শুরু করেছিলাম? 20 ভাগের 8 ভাগ, সেটা কোথা থেকে এসেছিল? 5 ভাগের 2 ভাগ থেকে। তাহলে আমরা লিখছি সুতরাং 5 ভাগের 2 ভাগ, কার থেকে তারপরে কে হবে? 2 ভাগের 1 ভাগ, তারপরে কে হবে? 4 ভাগের 4 ভাগের পাশে পাশে লেখা 3 যাবে, ভাগ। ওখান থেকে বোঝা হ্যাঁ, যাবে না আমাদের। ঠিক আছে। তাহলে আমি ছাত্রছাত্রীরা এখান যারা থেকে দেখছে তারা মুছে- বুঝতে তাদের খুবই অসুবিধা হবে ওখানটা। গোটা বিষয়টা যদি পাশে লিখে দেওয়া যায়। এখান থেকে আমি লিখছি আচ্ছা ঠিক আছে। সুতরাং 20 ভাগের 8 ভাগ হচ্ছে 5 ভাগের 2 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ। তাহলে একাধিক ভগ্নাংশ পেলে তার মানের তুলনা করতে কিন্তু তোমরা শিখে গেলে। ঠিক আছে।
এবার বলবো ভগ্নাংশের যোগ আর ভগ্নাংশের বিয়োগ। আচ্ছা, এটা আমরা শিখবো। পারমিতাদি, আমরা একটুখানি প্রশ্নগুলো নিতে শুরু করি এবার একটু। ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসছে, প্রথম প্রশ্নের দিকে আমরা একটুখানি নজর রাখি। 1-এর 2 সমান 2-এর 4 সমান 4-এর 8, এদের কি ধরনের ভগ্নাংশ বলে? এবং এটা 1-এর ক নম্বর প্রশ্ন, আর খটা হলো 84-র 108কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমরা এবার উত্তরটা জেনে নিই, তারপরে আমরা পরের দেখো, প্রশ্নে যাব। প্রথম প্রশ্নটা করা হয়েছে যে 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ আর 8 ভাগের 4 ভাগ। একটু আগেই বললাম, যদি তোমরা তাকিয়ে দেখো, একে আমরা লিখতে পারি 1 গুণ 2, আবার 2 গুণ 2। এখানে কি লিখতে পারি 1 গুণ 4, 2 গুণ 4। তাহলে প্রতিটা ভগ্নাংশ যেটা আমরা পেলাম, তাদেরকে কিন্তু আমি এই যে 2 ভাগের 1 ভাগ ভগ্নাংশের একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি। তাহলে একটু আগে কি বললাম, এই ভগ্নাংশদের আমরা কি বলবো? এরা হলো সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, এবার হচ্ছে 84-র 108 বা 108 ভাগের 84 ভাগ, এদেরকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লঘিষ্ঠ আকারে পরিণত করা মানে কি বলেছিলাম? যে লব এবং হর দুজনের সাধারণ গুণনীয়ক যতক্ষণ অবধি না 1 হচ্ছে, 1 হয়ে গেলে পরে তখন আমাদের সেটা লঘিষ্ঠ আকারে পরিণত করা হয়ে যাবে। তাহলে 84 আর 108-এর গসাগু করি। তিন 24-এ 72। দেখো, তাহলে গসাগু কত হয়ে গেল আমাদের? গসাগু হয়ে গেল 12। তাহলে আমরা যদি লব এবং হর দুজনকে 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে? মানের পরিবর্তন কিন্তু হবে না ভগ্নাংশে, কারণ সমতুল্য ভগ্নাংশতে আমরা তাই পড়েছিলাম। 12, 8 বারং 84, 9 বারং 108। এরা পরস্পর মৌলিক, আর ভাগ করা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করা। আচ্ছা, একটা ফোন নিয়ে নি। মানব সরকার, একজন ছাত্র আমার সঙ্গে রয়েছেন। তোমার প্রশ্নটা বলো। হ্যাঁ, আমার প্রশ্নটি হলো জটিল ভগ্নাংশ কাকে বলে? জটিল ভগ্নাংশ জটিল কাকে বলে? ভগ্নাংশ কাকে? হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের বলছি। সঙ্গে থাকো। আচ্ছা, জটিল ভগ্নাংশ হচ্ছে এমন কিছু ভগ্নাংশ যাদের লব অথবা হর এর মধ্যে আরেকটি ভগ্নাংশ থাকবে। যেমন দেখো, 4 ভাগের 3 ভাগ এর লবের মধ্যে রয়েছে, আর হরের মধ্যে ধরো রয়েছে যে কোনো একটা অখণ্ড সংখ্যা থাকতে পারে 5। তোমরা এর পরে শিখবে যখন ভগ্নাংশের গুণ এবং ভাগ, তখন এই ধরনের চেহারার ভগ্নাংশ কিন্তু তোমরা পাবে। হ্যাঁ ম্যাডাম, আপনি পড়ান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমাদের যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ যেটা বলছিলাম। ধরো একটা ভগ্নাংশ 2 ভাগের 1 ভাগ, আরেকটা ভগ্নাংশ হচ্ছে 4 ভাগের 3 ভাগ। কি করে আমরা যোগ করব? একটু আগেই আমরা বললাম কি, যে ভগ্নাংশকে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশতে পরিবর্তন করে নেব। মানে এখানে আমাদের হরে কত রয়েছে? 2, আর এই ভগ্নাংশতে হরে কত রয়েছে? 4। তাহলে একে আমাদের 2 আর 4-এর লসাগু, এটা খুব সহজ, মুখে মুখেই হয়ে যাবে 4। তাহলে এই 2-কে 4-এ নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। আর এখানে 1 গুণ 2। এখানে 3 আর 4 একই রয়েছে। 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ, এই যোগটা কিন্তু ক্লাস 4-এ করতে শেখা হয়েছে। তাহলে কত হলো? 4 ভাগের 5 ভাগ। কি ভগ্নাংশ হলো এটা? অপ্রকৃত ভগ্নাংশ। আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশতে রাখবো না। 4-এর মাথার উপর অনেক বেশি বোঝা হয়ে গেছে, তো একটু কমাতে হবে। কি করে কমাবো? ভাগ করলাম, 4-একে 4, বিয়োগ হলো। এবার কি লিখবো? 1 পূর্ণ 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এবার যদি বিয়োগ আচ্ছা। করতে হয়, তখন আমরা কি করব? 4 ভাগের 3 ভাগ বিয়োগ 2 ভাগের 1 ভাগ। আবার একই, 3 ভাগের 4 ভাগ যেমন আছে রেখে দিলাম। 2 গুণ 2 আর 1 গুণ 2। 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 2 ভাগ। এই বিয়োগটা করলে কত হয়? 4-এ শেখা হয়েছে
4 ভাগের 1 ভাগ। এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন আমরা নেব বাঁকুড়া জেলা স্কুল, মনোরঞ্জন দে আমাদের উত্তর দেবেন। প্রশ্নটা বলি, 1-এর 2 এবং 2-এর 3-এর মধ্যে 3টি প্রকৃত ভগ্নাংশ লেখো। আমরা উত্তরটা নেব বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক মনোরঞ্জন দের থেকে। একটি বাড়ি 250 টাকায় কিনে 280 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আমরা জন্মলগ্নের পর থেকে যখন একের জন্য 2 বিভাগ করে শতকরা শিখি, তখনই একশের সাথে পরিচিত হই। আচ্ছা, আমরা বরং এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরটা আমরা একটুখানি স্যার, এই যে 2 নম্বর প্রশ্নটা, এটার প্রশ্নের উত্তরটা নিয়ে নিই, তারপরে 3 নম্বর প্রশ্নে যাব। স্যার আপনি দিন না 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিন না। 1-এর 2 এবং 2-এর 3-এর মধ্যে 3টি প্রকৃত ভগ্নাংশ লেখো। এটা তো ডিস্ট্রিক্টে কেটে গেছে। আচ্ছা, এটা ঠিক আছে। আমরা তাহলে পরের প্রশ্নেতে যাই। পরে তো আমাদের একটা ভিডিও প্রশ্ন আছে, আমরা ভিডিও প্রশ্নটা এবার দেখে নিতে হবে। আমি শিউরি বেণীমাধব ইনস্টিটিউশন হাই স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। আমার আজকের প্রশ্ন হলো যে 2 মিটার কাপড় থেকে 6 ভাগের 1 ভাগ মিটার কাপড় দরজার পর্দার জন্য এবং 5 ভাগের 1 ভাগ মিটার কাপড় জানালার পর্দার জন্য কেটে নেওয়া হলো। এখন কত মিটার কাপড় পড়ে রইল? ঠিক আছে। প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন। প্রশ্নের মধ্যে অনেকগুলো কাজ আছে। প্রথম হচ্ছে যে দরজার পর্দা আর জানালার পর্দার জন্য কাপড় কেটে নিতে হবে। তাহলে আগে আমরা দেখব যে এই দরজার পর্দা আর জানালার পর্দার জন্য তৈরি করতে আমাদের কতটা কাপড় লাগছে। দরজা ও জানালার পর্দা তৈরি করতে মোট কাপড় লাগবে। মোট মানে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। 5 ভাগের 1 ভাগ ছিল আর 6 ভাগের 1 ভাগ ছিল। 1 ভাগ ছিল। 5 ভাগের 1 ভাগ। একটু আগেই বলেছি হর দুটো সমান করতে হবে। আচ্ছা, প্রথম তোমরা যখন যোগ বা বিয়োগ অভ্যেস করবে, এভাবেই কিন্তু হর সমান করে কদিন করবে। এবার আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, সেটা তার পরে অভ্যেস করবে কিন্তু, নালে একসঙ্গে সবটা করতে গেলে একটু অসুবিধে হতে পারে। কি করব? 5 আর 6-এর লসাগু, দুটো পরস্পর মৌলিক, তাহলে গুণ করলেই হয়ে যাবে। 5 6 30। 5 দিয়ে 30কে ভাগ করো, কত হচ্ছে? 6। এবার এই 6 দিয়ে 1কে গুণ করো, আবার এই 6 দিয়ে 30কে ভাগ করো, কত হবে? 5। 1 দিয়ে 5কে গুণ করো, তাহলে কত হচ্ছে? 6 যোগ 5, আর হরে থাকছে হচ্ছে আমাদের 30। তাহলে লবে কত হলো? 6 যোগ 5 11, আর হর হচ্ছে 30। এবার বলা হয়েছে যে মোট কাপড় ছিল কিন্তু আমাদের কাছে 2 মিটার, তার থেকে 30 ভাগের 11 ভাগ মিটার কাপড় কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা, এককটা লিখতে যেন ভুল না হয়। দু মিটার কাপড় থেকে আমাদের 30 ভাগের 11 মিটার, মানে 30 মিটার কাপড় নিয়ে নেওয়া হয়ে গেছে। তাহলে বাকি কাপড় কতটা থাকবে? বাকি কাপড়ের পরিমাণ হবে 2 বিয়োগ 11-র 30 মিটার। এবার দেখো এখানে কি হলো? একটা পূর্ণ সংখ্যা থেকে একটা ভগ্নাংশকে বিয়োগ করছি। ঠিক আছে, কি করে করব? 2-এর নিচে কেউ নেই। কে আছে? তাহলে কেউ না থাকা মানে 1 আছে কিন্তু। তাহলে এখানে আমরা 2-এর নিচে পাচ্ছি 1। তাহলে দেখো 30 লসাগু, 1 দিয়ে 30কে ভাগ করছি, 2 গুণ 30 বিয়োগ 11 গুণ 30 দিয়ে 30কে ভাগ করলে 1 হয়, এত মিটার। ঠিক আছে, তারপরে এখানে জায়গাটা তো কম আছে, আমি একটু এরকম জায়গাতে করছি, তোমরা একটু বুঝে নিয়ে কষ্ট হবে হয়তো। তাহলে কত হচ্ছে? 30 দুগুণে 60 বিয়োগ 11, আর এখানে হচ্ছে 30। তাহলে কত হলো? 9 রেখে 2 4 30। ঠিক আছে, তাহলে এত মিটার এলো।
কিন্তু এটা কি ভগ্নাংশ? এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এর লবটা হয়ে গেছে হরের থেকে বড়। তাহলে আমাদের কি করতে হবে? একে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। আবার ভাগ করব, ভাগ করলে 30 একে 30 থাকবে কত? বিয়োগফল 19। লিখব কিভাবে? 1 পূর্ণ 19-এর 30 এত। আচ্ছা, এবার আমরা একটু অ্যাসাইনমেন্টের দিকে নজর রাখি। কোন কোন জিনিসগুলোর উপর ছাত্রছাত্রীরা একটু নজর দেবে এই টপিকটা পড়ার ক্ষেত্রে, আমরা সেগুলো একটু পরপর দেখে নিই। অ্যাসাইনমেন্ট 1, এবার অ্যাসাইনমেন্ট 2, এবার অ্যাসাইনমেন্ট 3-এর দিকে নজর রাখো তোমরা। এবার নজর রাখো অ্যাসাইনমেন্ট 4-এর দিকে। এবার নজর রাখো অ্যাসাইনমেন্ট 5 এবং একদম শেষে অ্যাসাইনমেন্ট 6। অর্থাৎ এই বিষয়গুলোর উপর একটু তোমাদের নজর দিতে হবে এই যখন অধ্যায়টা তোমরা পড়বে সেই সময়। আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর অবশ্যই আমরা ক্লাস 5-এর যে অধ্যায় নিয়ে পড়লাম সেখানে একটু তো নজর দিতেই হবে, কারণ এখন একটু বাকি রয়েছে। আর অবশ্যই ক্লাস 6-এর শতকরা নিয়ে আমরা পড়াশোনা করব। তোমরা সঙ্গে থাকো জি 24 ঘন্টা। জুনিয়র ক্লাসরুম নিয়ে ফিরে এলাম। ক্লাস 5 এবং ক্লাস 6-এর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। আমরা অবশ্যই ক্লাস 6-এর শতকরার দিকে নজর রাখবো, পড়াশোনা করব। তবে ক্লাস 5-এর একটা প্রশ্ন যেটাতে প্রথমে নজর রাখছি, 1-এর 2 এবং 2-এর 3-এর মধ্যে 3টি প্রকৃত ভগ্নাংশ লেখো। আমরা উত্তর নেব মনোরঞ্জন দেব, বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষকের কাছ থেকে। 1-এর 2 এবং 2-এর 3-এর মধ্যে 3টি প্রকৃত ভগ্নাংশ লিখো। এই সমস্যার সমাধানে আমাদের 3টে বিষয়কে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, দ্বিতীয় বিষয় হলো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা, এবং তৃতীয় হলো সমতুল্য ভগ্নাংশ। সেই জন্য প্রথমে আমরা 1-এর 2 এবং 2-এর 3-কে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 1-এর 2 এবং 2-এর 3-কে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে হরগুলির লসাগু দ্বারা হরকে প্রকাশ করতে হবে, এবং যেহেতু এখানে 2 এবং 3 মৌলিক সংখ্যা, অতএব এদের লসাগু 6। এই 6-এ প্রকাশ করতে গেলে উপরে আমি গুণ করব প্রথম ভগ্নাংশকে 3 দ্বারা, 1 গুণিত 3, আর নিচে 2 গুণিত 3 সমান 3-এর 6, এবং দ্বিতীয়কে 6-এ প্রকাশ করতে গেলে হরে উপরে গুণ করব 2 গুণিত 2, নিচে গুণ করব 3 গুণিত 2 সমান 4-এর 6। এরপর 3 এবং 4-এর মধ্যে কোনো সংখ্যা পাচ্ছি না, সেই জন্য পরবর্তী ধাপে আমাদের সমতুল্য ভগ্নাংশে অগ্রসর হতে হবে। যেমন 3-এর 6-কে লিখতে পারি 6-এর 12, আবার 4-এর 6-কে লিখতে পারি 8-এর 12। এরপর 6 এবং 8-এর মধ্যে কিন্তু একটি মাত্র সংখ্যা 7 পাচ্ছি, কিন্তু আমাদের 3টে প্রকৃত ভগ্নাংশ লিখতে হবে। সেই জন্য পরবর্তী ধাপে আবার গেল 2 দ্বারা গুণ করে, তাহলে 6 দুগুণে 12 24, এবং দ্বিতীয়টা গেলাম 16 24। এরপরে দেখো 12 এবং 16-এর মধ্যে আমি 3টে সংখ্যা পাচ্ছি, যেমন কি 13 24, এই 13 24, তারপরে 14 24, এবং তারপরে 15 24। এই 3টে সংখ্যা হলো 1-এর 2 এবং 2-এর 3-এর মধ্যে 3টে প্রকৃত ভগ্নাংশ। এইখানে যদি লঘুষ্ঠকের প্রকাশ করা যায় 14 24 সমান 7-এর 12 লিখতে পারো, আর 15 24 মানে 5-এর 8 লিখতে পারো। অতএব 13 24, 7-এর 12, 5-এর 8 3টে সংখ্যা। এখানেও তুমি বিকল্প পদ্ধতিতে অনেকভাবে এই অঙ্কটা করা যাবে। তো দশমিক পদ্ধতির সাহায্যে যদি কেউ করে বিকল্প পদ্ধতি, সেই দশমিক পদ্ধতি হচ্ছে 1-এর 2 সমান 0.5, আর 2-এর 3 2 ঘর পর্যন্ত 0.6। এরপরে এটা যে 2 ঘর গেছি একেও 2 ঘর যাব, তাহলে 1-এর 2 এবং 2-এর 3 এটা 0.50 0.66, এবং এটা তো মিলছে না, এটা প্রায় লিখতে পারি। তাই 50 এবং 66-এর মধ্যে কিন্তু অনেক সংখ্যা পাবো। কিরকম অনেক সংখ্যা পাবো না, 0.51, 0.52, 0.53 এভাবে চলে যাব। তো 0.51 এটা মানে হচ্ছে তোমার 51 আর 100, এবং 0.52 মানে 52 আর 100, এবং 0.53 মানে 53 আর 100। তাই কোনো ছেলে যদি লেখে যে 51 আর 100 এবং 52 আর 100, তো 52 আর 100 মানে 4 13 52 13 25, এই 13 25 এটা হবে, আর 53 আর 100 এই 3টা কিন্তু সংখ্যা হবে।
তাহলে এই 50 এবং 66 মধ্যে 51, 52, 53 ভাবে দুঘর দশমিকে 51 100, 52 100, 53 100 সমান 51 100 আর 52 100 4 মান 4 পজিশন 100 আর 53 তিনটা প্রকৃত ভগ্নাংশ হলো। তাহলে বোঝা গেল আমরা এবার ক্লাস 6 এর পড়াশোনা শুরু করে দেবো। শতকরা নিয়ে আমরা পড়াশোনা করব আজকে। সমীর চক্রবর্তী রওরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোমস হাই স্কুল থেকে আমার সঙ্গে রয়েছেন। আমরা তাহলে স্যার পড়াশোনাটা শুরু এবার আমরা করব শতকরা। এবার আগে আমরা শতকরা করব, যেটাকে ইংরেজিতে আমরা পার্সেন্টেজ বলি। দেখো এতক্ষণ তোমরা কি করছিলে? এতক্ষণ তোমরা করছিলে ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ একটা আমি লিখি, ধরো 1/4, ধরো 1/4 লিখলাম, ঠিক আছে? তাহলে 4টি সমান ভাগে একটি ভাগ। এবার আমি দেখি 4-এর মধ্যে 1, এবার আমি দেখতে চাই 100-র মধ্যে কত। দেখো শতকরা, এটার মধ্যে শত এই শব্দটা আছে, তার মানে আমাকে 100-তে আসতে হবে। এবার আমি দেখি ধরো 100, তাহলে 4কে যদি আমি 100 করতে চাই কত দিয়ে গুণ করতে হবে? 25 দিয়ে। তাহলে তোমরা সমতুল্য ভগ্নাংশে জানো যে লবকেও একই সংখ্যা দিয়েই কিন্তু গুণ করতে হবে। তাহলে 25-এর 100, 25-এর 100 পেলে তাহলে তুমি বলতে পারো 100টি সমান ভাগের 25 ভাগ, অর্থাৎ 100 ভাগের মধ্যে 25 ভাগ। এটাকেই আমরা বলি শতকরা 25। দেখো শতকরা 25। আচ্ছা, অন্যভাবে লিখি। কিভাবে? শতকরা 25কে তোমরা চিহ্নের সাহায্যে লিখতে পারবো, এই যে 25%, অর্থাৎ শতকরার এটা হচ্ছে চিহ্ন। তাহলে আমরা সব শতকরাতে 100 ভাগের মধ্যে দেখাতে হবে। এবার তুমি ধরো করলে যে 1.25, এটাকে তো আমি বললাম এটাকে শতকরায় প্রকাশ করো। তো আমরা জানি 1.25কে লিখতে হবে 125-এর 100। দেখো তাহলে উপরে কত হলো? 125। তাহলে আমি এটাকে 125% বলতে পারি বা শতকরা 125 বলতে পারি। এইবার কথা হচ্ছে, দেখো আমরা বললাম কিন্তু সম্পূর্ণ অংশটা 100, তাহলে 100-র তো বেশি হয়ে গেল 125%। সেটা কি হতে পারে? এই আলোচনায় আমরা পড়ে যাচ্ছি। এবার আমি বললাম দেখো 1/4, এটা আমরা আগে করেছি, তাহলে আমরা এখন 2/5 নিই। দেখো 2/5 নিলাম। আমি বললাম এটাকে শতকরায় প্রকাশ করো, পার্সেন্টে লেখো। 2/5, 2/5, তাহলে আমরা জানি 100-র মধ্যে প্রকাশ করতে হবে। 5কে কত দিয়ে গুণ করলে 100 হবে? 5কে 20 দিয়ে গুণ করলে 100 হবে। তাহলে 5 20 সমতুল্য ভগ্নাংশ করতে গেলে তোমরা জানো এই যে লব আছে, লবকেও কিন্তু 20 দিয়েই গুণ করতে হবে। 20 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো 40-এর 100, অর্থাৎ 100-র মধ্যে 40। এটাকে আমরা 40%, 40, শতকরা 40 বলতে পারি। অর্থাৎ যদি তোমরা সাধারণ রূপ ধরতে যাও তাহলে শতকরার অর্থ কি? শতকরার মতো হচ্ছে 100-এর মধ্যে, 100-এর মধ্যে। অর্থাৎ ধরো তোমরা দোকানেও যাচ্ছ, বই কিনতে গেলেও তোমরা বইয়ের দোকানে দেখেছো 10% ছাড়, দেখতেই পেয়েছো, বা পোশাকের দোকানে 20% ছাড়। তাহলে তোমরা যদি 10% ছাড় আমরা বলি, তাহলে আমরা কি বুঝবো? 10% ছাড় বলতে বুঝবো 100-র মধ্যে 10 ছাড়, অর্থাৎ 100 টাকায় তোমার 10 টাকা কমবে, তাহলে 10 টাকা ছাড়। 100 টাকায় 10 টাকা ছাড়, অর্থাৎ কোনো বইয়ের দাম যদি 100 টাকা হয় তাহলে তোমাকে 10 টাকা কমিয়ে তোমাকে দিতে হবে ঠিক 90 টাকা। এবার কথা হচ্ছে, ধরো কোনো বইয়ের দাম 50 টাকা, ঠিক আছে? কোনো বইয়ের দাম 50 টাকা, তাকেও কি 10 টাকা কম দিতে হবে? আমি তো বলেছি 10% ছাড়। না, 10% ছাড়ের অর্থ 100 টাকায় কিন্তু 10 টাকা ছাড়। এই যে শতকরার চিহ্ন, এটা 100-র মধ্যে এত। এবার আমরা 50 টাকায় দেখি। দেখো 10% ছাড় তুমি দুভাবে করতে পারো। দেখো একটা হচ্ছে 100 টাকায় ছাড়, যেটাকে আমরা ঐকিক নিয়ম বলি। 100 টাকায় ছাড় 10 টাকা, ঠিক আছে?
তাহলে 1 টাকায় কত ছাড় দেখে নিই। তোমার 1 টাকায় ছাড় হবে, কমে যাচ্ছে, তাহলে এখানে ভাগ ঐকিক নিয়মের অনুযায়ী 100 টাকা। তাহলে তোমার 50 টাকায় ছাড়, দেখে নাও বেশি আসতো, তাহলে গুণ হলো এবার 100 টাকা। 50 আর 100 আমি 2 দিয়ে ভাগ করি, এবার 2, এখানে 5 আসলো, তাহলে 5 টাকা ছাড়। তাহলে তোমার 50 টাকা যে বইয়ের দাম, সেই বইয়ের তোমার 5 টাকা কমিয়ে দিতে হবে। 50 টাকা থেকে 5 টাকা বাদ দিয়ে 45 টাকা। তাহলে এবার আমরা দেখব যে ধরো আমরা সম্পূর্ণ বললাম 100%, এটা বোঝায় যে 100% মানে সম্পূর্ণ। তোমাদের একটা প্রশ্ন আসে যে কোনো কিছু কি 100%-এর বেশি হতে পারে? এবার ধরো তোমাদের কোনো একটা শ্রেণীতে, তোমাদের শ্রেণীতে 25 জন ছাত্রছাত্রী আছে, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ তো 25 জন, তাহলে 100% এখানে 25 জনই বোঝাবে। কোনোদিন কি 25 জনের বেশি উপস্থিত হতে পারে? পারবে না, কারণ 100%ই কিন্তু 25 জন। তাহলে এক্ষেত্রে 100%-এর বেশি হতে পারছে না। কিন্তু ধরো কোনো বইয়ের দাম 10 টাকা ছিল, ওটা দেখা গেল দামটা 25 টাকা হয়ে গেল, তাহলে কত বেড়েছে দেখো, 10 টাকা ছিল 25 টাকা হয়েছে, তাহলে দাম কিন্তু বেড়েছে 15 টাকা, ঠিক আছে? তাহলে দাম বাড়লো তোমার 25 টাকা থেকে যদি আমি 10 টাকাকে বিয়োগ করে দিই, তাহলে 15 টাকা বেড়েছে, ঠিক আছে? তাহলে 10 টাকায় বেড়েছে 15 টাকা, ঠিক আছে? 1 টাকায় বেড়েছে 15 10 টাকা, 100 টাকায় বেড়েছে, কারণ শতকরা হলে 100 তো তোমার আসতেই হবে। 15 × 100/10, 100কে 10 দিয়ে ভাগ করে 10, তাহলে তোমার 150 টাকা। তাহলে বইয়ের মূল্য কিন্তু তোমার 150% বেড়েছে। তাহলে দেখো যেটা নির্দিষ্ট একেবারে 25 জন ছাত্রছাত্রী, এখান থেকে কিন্তু 25 জন ছাত্রছাত্রীর বেশি আসতেই পারবে না, এক্ষেত্রে 100%-এর বেশি হবে না। একেবারে স্যার, আমরা একটু এবারে একটু কোয়েশ্চেনের দিকে একটু নজর রাখি। ছাত্রছাত্রীরা যে প্রশ্নগুলো আমাদেরকে পাঠিয়েছে, আমরা প্রথম প্রশ্ন একটুখানি আমরা দেখাবো যে বাঙালিদের 65% মাছ খায়, 55% মাংস খায়। মাছ, হ্যাঁ 55% মাংস খায় এবং 40% মাছ মাংস উভয় খায়। শতকরা কতজন নিরামিষ ভোজী? এবার এবং 40% উভয়ই খাচ্ছে, তাই তো ম্যাডাম? এটা 40% উভয় খাচ্ছে। একদম একদম এবার এই 40%। অঙ্কটা দেখো, বোঝার জন্য আমরা একটা চিত্রের সাহায্য নিচ্ছি। কি চিত্র দেখো, মোট তো তোমরা জানো যে 100%, আমরা লিখেও দেবো যে অঙ্কটা ঠিক কিভাবে লিখতে হবে। তার আগে এই অঙ্কগুলো আমরা ঠিক বুঝে নিচ্ছি কিভাবে। ঠিক দেখো, আমরা একটা আয়তকার চিত্র, তুমি চতুর্ভুজ আঁকতে পারো, একটা আয়তকার চিত্র নিলাম। দেখো এর মধ্যে মোট তো 100%, মানে 100 জন। আমি যদি মোট 100 জন ধরি, কারণ শতাংশ আছে এখানে, মোট 100 জনই হবে। তাহলে এই যে আয়তকার চিত্র বা চতুর্ভুজটা, এর মধ্যে 100 জন আছে। আচ্ছা, এর মধ্যে কিছু মাছ খাচ্ছে। 100 জন যদি হয়, তার 65% মানে 65 জন, তাহলে এইটা ধরো মাছ খাচ্ছে। তাহলে এই বৃত্তের মধ্যে যারা আছে তারা মাছ খায়। এবার মাংস আর উভয়ই আছে। আচ্ছা, এইবার এর মধ্যে মাংস, তাহলে এই যে বৃত্তটা, এই গোল অংশ রেখেছি, এটা মাংসের। এবার তোমরা একটা জিনিস দেখো, এই যে মাঝখানে এটা কমন, দেখো সাধারণ অংশ, অর্থাৎ এর মধ্যে কারা আছে, এই যে 40%। উভয়টা 40, তাহলে এখানে আমরা 40 জন আছে, এখানে 40 জন। তোমার মাছ তো খাচ্ছিলেন 65 জন, তার মধ্যে 40 জন তো চলে গেল, তাহলে বাকি কত থাকলো? 65 থেকে 40 বাদ দিলাম, 25 জন। তাহলে 25 জন শুধু মাছ খান, বোঝা গেল? তোমার মাংসে আছে মোট 55 জন, মোট তো 100 জন ধরেছি, তার মধ্যে 40 জন তো দুটোই খান। তাহলে এই 40 জন বাদে শুধু মাংস যারা খান, তাহলে দেখো 15 জন হলো, ঠিক আছে? তাহলে শুধু মাছ খান 25 জন, উভয়ে খান 40 জন, শুধু মাংস খান 15 জন। তাহলে দেখো মোট 80 জন হলো। মোট তো ছিল 100 জন,
80 জন হয় মাছ না হলে মাংস অথবা দুটোই খান, তাহলে মোট তো 100 জন। 80 জন তো কিছু না কিছু খাচ্ছেন, বাকি কারা থাকলো? বাকি থাকলো 20 জন। 20 জন, তাহলে এই 20 জন অবশ্যই নিরামিষভোজী। কিন্তু লিখবো কিভাবে দেখো, লেখাটা কিন্তু এরকম না, এটা আমরা বোঝার জন্য করলাম যাতে আমরা ভালো করে বুঝতে পারি চিত্রের সাহায্যে। তাহলে আমরা লিখবো শুধু মাছ খান। দেখো এইভাবে আমরা সমাধান করব, কিন্তু সমাধান করব শুধু মাছ খান। শুধু মাছ খান দেখি কতজন, আমাদের তো মোট 100 জন আমরা ধরে নিয়েছি, ধরি মোট 100 জন আছে, 100 জন আছেন, ঠিক আছে। তাহলে শুধু মাছ খাচ্ছেন তোমার 65 থেকে 40, যারা দুটোই খাচ্ছেন আমরা চিত্রেও দেখে নিয়েছি, তাহলে 25 জন হলো, এটা 25 জন। এবার শুধু মাংস খান, শুধু মাংস খান, দেখো কতজন ছিলেন? 55 জন। 55 জনের মধ্যে 40 জন উভয় ছিল, তাদের বাদ দিয়েছি চিত্রের মধ্যে, দেখো তারা বাদ হয়ে গেছে, তাহলে হবে 15 জন। তাহলে শুধু মাছ লিখবো কিভাবে দেখে নাও, শুধু মাছ কমা দিয়ে শুধু মাংস এবং মাছ এবং মাংস দুটোই খান, মাছ মাংস উভয়ই খান। মোট দেখি শুধু মাছ কতজন খেয়েছেন? 25 জন, ঠিক আছে। শুধু মাংস কতজন খেয়েছেন? 15 জন, উভয় কত ছিল? 40 জন, তাহলে মোট তো 80 জন হলো। তাহলে নিরামিষভোজী, সুতরাং চিহ্ন দিলাম আমরা নিরামিষভোজী। নিরামিষভোজী দেখি কত, ঠিক আছে। মোট তো 100 জন ছিলেন, 80 জন তো চলে গেছেন, কিছু না কিছু খাচ্ছেনই, তাহলে 20 জন। তাহলে দেখো 20 জন, মোট তো 100 জন, তাহলে 100 জনের মধ্যে 20 জন, তাহলে নিরামিষভোজী আছেন 20%। নিরামিষভোজী আছেন 20%। এবার তোমরা দেখো একটা জিনিস যেটা ভুল হয় আমাদের, আমরা অনেক সময় শতকরাও লিখি, আবার এই চিহ্নটাও দিই, দুটো কিন্তু একসাথে হবে না। আমাদের হবে নিরামিষভোজী 20% অথবা শতকরা 20 নিরামিষভোজী, এরকম ভাবে লিখতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা বুঝলাম খুব সুন্দরভাবে, স্যার আমাদেরকে লিখে একদম বুঝিয়ে দিলেন। অর্পিতা পাল আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অর্পিতা, তোমার প্রশ্নটা বলো ছোট করে। আমার নাম অর্পিতা পাল। প্রশ্নটা বলো। অন্য দুটি বইয়ের দাম লেখা 200 টাকা ও 300 টাকা। 10% ছাড় পেলে 200 টাকা এবং 300 টাকার দাম লেখা বইয়ের জন্য আমাকে কত দিতে হবে হিসাব করি। আচ্ছা স্যার শুনেছেন, উত্তরটা সলভ করছেন। দেখো এবার দেখো, তোমার প্রথম বইয়ের দাম আগে তুমি বুঝে নাও, তারপর লেখাটা লিখে দিচ্ছি। প্রথম বইয়ের দাম তোমার লেখা আছে 200 টাকা, ঠিক আছে। আরেকটা বইয়ের দাম তুমি যা বললে 300 টাকা, ঠিক আছে। আর তোমার ছাড় কত? 10%, ঠিক আছে। অঙ্কটা তুমি দুভাবে করতে পারো, একটু দেখে নাও। আমরা প্রথমটা দেখাচ্ছি, দেখো 10% মানে কি? পার্সেন্ট চিহ্নটা এইমাত্র বললাম, 100-র মধ্যে 10। তারপর 10%-এর অর্থ দেখো, 10%-এর অর্থ 100-এর মধ্যে 10, 100-এর মধ্যে 10। তাহলে তুমি এটাকে লিখবে 100-এর মধ্যে 10। স্যার আপনি কালো দিয়ে লিখলে একটুখানি ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হবে। 100-এর মধ্যে 10, কিন্তু তোমার বইয়ের দাম তো 100 টাকা নয়, বইয়ের দাম তো 200 টাকা। তাহলে 100 টাকার মধ্যে তুমি 10 টাকা ছাড় পাচ্ছ, তাহলে 100 টাকা বইয়ের দাম নয়, বইয়ের দাম 200 টাকা। তাহলে আমাকে 100-কে 200 করতে হবে। কিভাবে আমি 100-কে 200 করব? এটা তো খুব সহজ, তোমাদের কাছে কোনো অসুবিধা নেই। 2 দিয়ে গুণ করে। সমতুল্য ভগ্নাংশ জানো যে লবকেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হলো তোমার 20-এর 200, ঠিক আছে। তাহলে তুমি 200 টাকায় 20 টাকা কিন্তু ছাড় পাবে। অথবা তুমি ঐকিক নিয়মেও সমাধান করতে পারো, দেখে নাও, দু রকম, যেটা তোমার পছন্দ, দুটোই দেখে রাখো। তাহলে তোমার 100 টাকায় ছাড়, 100 টাকায় ছাড় 10 টাকা লিখলে, ঠিক আছে। 1 টাকায় ছাড় ঐকিক নিয়মে 1 দিয়ে আসতে হবে,
কমে যাবে এবার তোমরা জানো, 10-এর 100 হবে। তোমার বইয়ের দাম 200 টাকা, তাহলে 200 টাকায় ছাড় হবে এবার। দেখো কি 200 100 টাকা, তুমি 200-কে 100 দিয়ে ভাগ করলাম, আমরা 2 পেলাম, সমান 20 টাকা। দেখো 20 টাকা হলো, তাহলে এটা বুঝে গেলে। তাহলে যে বইয়ের দাম তোমার 200 টাকা, 20 টাকা ছাড় হলো, তাই তোমার 200 টাকার বইতে দিতে হবে, 200 টাকার বইয়ের দাম হবে 200 টাকা বইয়ের মূল্য হবে সমান, তোমার 200 টাকা ছিল, তুমি 20 টাকা ছাড় পেয়ে গেলে, ছাড় মানে কমে গেল, তোমাদের দিতে হবে 180 টাকা। একই রকমভাবে আমরা 300টাও করতে পারবো। আচ্ছা, আমরা বরং আরেকটা প্রশ্নের দিকে একটু নজর রাখি। পরের যে প্রশ্নটি আছে, প্রশ্নের 2, অর্থাৎ একটি ঘড়ি 250 টাকায় কিনে 280 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই প্রশ্নের উত্তর আমি নেব মনোরঞ্জন দে, যে শিক্ষক আমাদের সঙ্গে বাঁকুড়া জেলা স্কুল থেকে রয়েছেন, তার কাছ থেকে নিয়ে নিই উত্তরটা। একটি বাড়ি 250 টাকায় কিনে 280 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আমরা জন্মলগ্নের পর থেকে যখন একের জন্য 2 বিকল্প করে শতকরা শিখি, তখনই এক্সের সাথে পরিচিত হই, আবার ক্রিকেট খেলার সাথে সেঞ্চুরি কথার সাথে পরিচিত হয়। অতএব শতকরা কথাটি হয়েছে কি, 100-এর মাধ্যমে মানদণ্ড ধরে কোনো গণনা করাকে শতকরা বলে। এরপর সমস্যাকে দেখা যাক। এই সমস্যাকে আমরা যদি 100 হরবিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে পারি, তাহলে খুব সহজেই আমি উত্তরে পৌঁছে যাব। যেমন কি বিক্রয় মূল্য হচ্ছে 280 টাকা, 280 টাকা, আর তারপরে হচ্ছে ক্রয় মূল্য সমান 250 টাকা। এই দুটো যদি বিয়োগ করি, তাহলে পাবো লাভ সমান 30 টাকা। এই লাভকে যদি ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে লাভের ভগ্নাংশ ইজিক্যাল টু 30/250, এবং একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে 3-এর 25, এবং এই 3-এর 25-কে যদি 100 হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে লবে এবং হরের 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 গুণিত 4/25 গুণিত 4 সমান হচ্ছে 12-র 100 সমান হচ্ছে 12%। অতএব এখানে সমস্যার উত্তর হচ্ছে তার বাড়িটি বিক্রি করে 12% লাভ হবে। এরপর দেখা যাক এই সমস্যাটিকে আর একটা নিয়মে করা যাবে, যেটা আমরা চিরাচরিত প্রসেসে করি, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। সেই বিকল্প পদ্ধতি ঐকিক নিয়ম, এর চিরাচরিত পদ্ধতি, সেটা কি 250 টাকায় লাভ হয়, 50 টাকায় লাভ হয় 30 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 30-এর 250 টাকা। অতএব 100 টাকায় লাভ হয় 30/250 গুণিত 100 সমান এই 100 25 4 এই আমার এক কাটছে, 25 4 100 আর 10-এ 250, 10 3-এ 30 সমান 12 টাকা। এবার লাভ ইজিক্যাল টু কি হচ্ছে 12%। এইখানে ছেলেদের ভুল হয়, এই শতকরা 12 টাকা বা 12% লিখতে হবে, কিন্তু কখনো শতকরা 12% হবে না, শতকরা 12% হবে না, এটা অনেকে করে। এই কথাটা ভুল, শতকরা 12% এই কথাটা কিন্তু ভুল। আমরা প্রশ্নটা দেখে নিলাম, এবার আমরা একটা ভিডিও কোয়েশ্চেন দেখে নেব। কি প্রশ্ন রয়েছে দেখি। আমার নাম অনন্যা দত্ত, বাড়ি শালতোরা। আমি বাঁকুড়া জেলার শালতোরা গার্লস হাই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। শতকরা বিষয়ক অঙ্কে যদি বলা থাকে কোনো মূলধনের 22% 1870 টাকা, তবে মোট মূলধন কত? এই ধরনের প্রশ্নগুলি কিভাবে সমাধান করব? আচ্ছা, দেখো, তোমার প্রশ্নে আছে কোনো একটা মূলধনের 22% নেওয়া হয়েছে, 22%-এর মূল্য 1870 টাকা, তাহলে মোট মূলধন কত? দেখো একইভাবে আবার তোমরা 22% অর্থ কি? 22% অর্থ হচ্ছে 100-র মধ্যে 22, ঠিক আছে? এবার তোমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে, এটা হবে 11 2 দিয়ে ভাগ করে, এটা হবে 50। এবার তোমরা 11-র 50 হলো, তাহলে 50 টাকা যদি মোট মূলধন হয়, তাহলে 11 টাকা হচ্ছে তোমার, কিন্তু এটা তো 1870 টাকা আছে, তাহলে মোট মূলধন চেয়েছে, অর্থাৎ তোমার লবটা দেখো 11 টাকা, হরটা 50 টাকা, এটা মোট মূলধন, তোমাকে এই অংশটা দেওয়া আছে, এটা 1870 টাকা।
তাহলে আমাকে দেখতে হবে যে 11কে কত দিয়ে গুণ করলে 1870 হবে। আমরা 1870কে 11 দিয়ে ভাগ করে নেব। ভাগটা দেখে নেব একটু। ভাগের নিয়ম জানো তো তোমরা নিশ্চয়ই। 11 দিয়ে ভাগ করছি, তাহলে 1 আসবে, এখানে আসবে 7, 7 11 77 হলো। কিন্তু দেখো ভাগশেষ কিন্তু এখনো আসেনি, এই শূন্যটা আসেনি নিয়ম মতো, এখনো কিন্তু ভাগ শেষ হয়নি। তাহলে এর মধ্যে একবার শূন্য যাবে। দেখো এই হচ্ছে ভাগের নিয়ম। এইবার ভাগ শেষ হলো, তার মানে 170। তাহলে তোমাকে উপরেও 170 দিয়ে গুণ করতে হবে, নিচেও 170 দিয়েই গুণ করতে হবে। তোমার উপরে তুমি পেয়ে গেলে 1870 টাকা, আর নিচে তুমি পেলে 585 আর দুটো শূন্য। তার মানে 8500 টাকার বা 100 টাকার 22%, 22 টাকা লিখেছিলাম, তাহলে 8500 টাকার 22% 1870 টাকা। তাহলে মোট মূলধন হবে এই 8500 টাকা। এবার তুমি এটা ঐকিক নিয়মেও করতে পারবে, আগে দেখিয়েছি যে একেবারে 22 টাকা পাওয়া যায় যদি মোট মূলধন হয় 100 টাকা, এইভাবে। আচ্ছা স্যার, আমরা একটুখানি এবার দেখে নিই, ছাত্রছাত্রীদের বলি দ্রুত অ্যাসাইনমেন্টের দিকে একটু নজর রাখবো। অ্যাসাইনমেন্ট 1, 19.2% সামান্য ভগ্নাংশে প্রকাশ করা। অ্যাসাইনমেন্ট 2, তুমি একটি পরীক্ষায় 50-এর মধ্যে 47 পেয়েছো এবং তোমার বন্ধু 80-র মধ্যে 60 পেয়েছে, কে বেশি নাম্বার পেয়েছে। অ্যাসাইনমেন্ট 3, তোমার পিতার কাছে 200 টাকা রয়েছে, এর 50% তোমার বোনকে এবং অবশিষ্টের 50% তোমাকে দিলেন, কে কত পেলে। অ্যাসাইনমেন্ট 4, একটি ক্লাসে একদিন 6 জন ছাত্র অনুপস্থিত ছিল, যদি এই 6 জন মোট ছাত্রছাত্রীর 20% হয় তাহলে ওই ক্লাসে মোট কতজন ছাত্রছাত্রী রয়েছে। অ্যাসাইনমেন্ট 5, চিনির দাম কমে যাওয়া একটি পরিবার চিনির ব্যবহার 4% বাড়ায়। পূর্বে প্রতিদিন 525 গ্রাম চিনি ব্যবহার হতো, বাড়ানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার হবে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ছাত্রছাত্রীদের নিশ্চয়ই সুবিধে হয়েছে আজকের এই ক্লাস করে। আমরা এবার একটু কয়েকটা ঘোষণা করে দিই ছাত্রছাত্রীদের জন্য, যে তোমাদের পরের ক্লাস অর্থাৎ ক্লাস 7 এবং ক্লাস 6-এর ক্লাস রয়েছে, 7 এবং 8-এর ক্লাস রয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার দিন 6 তারিখ ঠিক সকাল 10টায়। জুনিয়র ক্লাসরুম দেখতে ভুলবে না। 7ম শ্রেণী এবং 8ম শ্রেণীর জন্য বিষয় রয়েছে বাংলা। 7ম শ্রেণীর টপিক রয়েছে খোকনের প্রথম ছবি বনফুল, আর 8ম শ্রেণীর টপিক রয়েছে দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়। এবং তোমরা আমাদের কাছে প্রশ্ন করতে পারো, প্রশ্ন করবে কিন্তু আজকে অর্থাৎ দুপুর 1টার মধ্যে 5 তারিখ আজকে প্রশ্ন করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 9434324078। তোমরা মেল করতে পারো grclassroom2020@gmail.com। বুধবার অর্থাৎ 6 তারিখ আমাদের যখন অনুষ্ঠান চলবে তোমরা সরাসরি আমাদেরকে টেলিফোন করতে পারো। দুটো নাম্বার রয়েছে, জানিয়ে দিই 03340594020 এবং 03340594023 নাম্বারে ফোন করে তোমাদের প্রশ্ন জানাতে পারো। আর আজকে যে প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম না, শিক্ষকরা কিন্তু অবশ্যই সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দেবেন banglashiksha.gov.in এ। আর অবশ্যই তোমাদেরকে বলি জুনিয়র ক্লাসরুম অবশ্যই দেখবে ঠিক সকাল 10টায়। সঙ্গে রাখো জি 24 ঘন্টা।